বাবা বলতে পারিস? খবরদার, আমার বাবার সঙ্গে তোমাকে তুলনা করবে না। বাবা বেঁচে থাকলে পিটিয়ে তোমার নেশা ছুটিয়ে দিত। তোর বাপ কবর থেকে উঠে ইয়ে করবে। জাফর, এতটুকু বাচ্চাকে হাত তুলতে তোমার লজ্জা করলো না? আরে ভাবি, কত বড় কথা বলে। চুপ করো, তোমার এই নোংরা মুখে আমাকে ভাবি বলবে না। শেষবারের মতো বলছি, নেশা করে আর কখনো বাড়িতে আসবে না। আয় সাগর। না, আর খাবো না, বাইরে আর মদ খাবো না। এখন বাড়িতে বসে বসে খাবো। কিরে, কাঁদছিস কেন? আমি তো আছি, মনে রাখবি আমি শুধু তোর মা নই, বাবাও বলতে পারিস। মা, আজ থেকে এই বাড়িতে হয় আমরা থাকবো, নইলে ওই লোকটা থাকবে। তুমি ঠিকই বলেছো দাদু। আগামীকাল সকালে আমি ফয়সালা করব কে থাকবে আর কে থাকবে না। ওই, তোর খালামা কোথায়? ড্রয়িং রুমে। কি বললে? কর্মচারীদের বেতন দেওয়া হয়নি? ঠিক আছে, আমি আগামীকাল নিজে এসে দিয়ে যাব। কর্মচারীদের বেতন দাওনি কেন? কি হলো, চুপ করে আছো কেন? আমাকে বলছো? হ্যাঁ। অন্য একটা কাজে খরচ হয়ে গিয়েছে, তুমি আমাকে চেক লিখে দেবে, আমি কর্মচারীদের বেতন দিয়ে দেবো। কর্মচারীদের বেতন তোমাকে আর দিতে হবে না। ব্যবসা বাণিজ্য আজ থেকে আমি নিজেই দেখাশোনা করব। ও, তার মানে তুমি আমাকে নিশ্চয়ই সন্দেহ করছো? সন্দেহ নয় তো কি। গতকাল কর্মচারীদের বেতন দেওয়ার কথা বলি আমার কাছ থেকে চেক সই করিয়ে নিয়েছো, অথচ কর্মচারীদের বেতন দাওনি। টাকা কি করেছো? কি করেছি তার কৈফিয়ত তোমাকে দিতে হবে। আমার বাবার টাকা, আমি যা খুশি তাই করব। না, আমার টাকা তুমি যা খুশি তাই করতে পারো না। মাত্র 3 মাস হলো রায়হান মারা গেছে, এরই মধ্যে তোমার এত বড় অধঃপতন হবে আমি ভাবতেও পারিনি। আর আমিও ভাবতে পারছি না, যে ছেলে বেঁচে আছে তার কোনো খোঁজ খবর নেই, আর যে ছেলে মরে গেছে তার বউ বাচ্চাকে নিয়ে টানাটানি। শোনো, আমার সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দাও, তোমাদের সঙ্গে আমি আর থাকবো না। তুই কোন সম্পত্তির ভাগ চাইছিস? বল, কোন সম্পত্তির ভাগ চাইছিস? তোর এত বড় সাহস, আমি জীবিত থাকতে আমার সম্পত্তির ভাগ চাস? যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই বাড়ি থেকে আমি আর বের হব না, প্রয়োজনে তোমরা বের হয়ে যাও। জাফর, এই বাড়ি চিৎকার করবি না, গলা টিপে বের ফেলবো। বৌমা, থানায় ফোন করে ওকে পুলিশে ধরিয়ে দাও। হ্যাঁ বাবা। তুই সব নষ্টের মূল, তোকে শেষ করে দিলে সব ছেলেরা বেঁচে যাবে। সর্বনাশ, যখন মিথ্যে, সব মিথ্যে ওর অনার। আমরা খুন করিনি। ওই জাফর সম্পত্তির লোভে আমার গলা টিপে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার শ্বশুর আমজাদ সাহেব ছাড়াতে এলে তাকে ধাক্কা মেরে দেওয়ালে ফেলে দেয়। উনি মাথায় প্রচন্ড আঘাত পান, ওই আঘাতেই তার মৃত্যু হয়। ইওর অনার, পরকীয়া প্রেম এদেশে একটি মারাত্মক ব্যাধি, আর এই ব্যাধির কারণে জীবন দিতে হয়েছে মৃত আমজাদ সাহেবের বড় ছেলে রায়হানকে। বিয়ের কিছুদিন পরে এই আসামি রেহানা অন্য পুরুষের প্রেমে হাবুডুবু খেতে থাকে। তাই গাড়ি অ্যাক্সিডেন্টের নাম করে সুপরিকল্পিতভাবে রায়হান সাহেবকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে অসুস্থ আমজাদ সাহেবের হৃদয়ে জায়গা করে নেয় সতী সাবিত্রী হিসেবে।
যাতে তার কুকর্মের কথা কেউ জানতে না পারে। পরবর্তীতে মৃত আমজাদ সাহেবের ছোট ছেলে জাফর সাহেবকে খুন করে সে তার পথ পরিষ্কার করতে চেয়েছিল, কিন্তু তার সে আশা সফল হয়নি। ঘটনার আগের দিন আমার মক্কেল জাফর সাহেব ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন, আর সেই সুযোগে আমজাদ সাহেবের সমস্ত সম্পত্তি তার নামে লিখে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। ওই মুহূর্তে আমার মক্কেল জাফর সাহেব বাড়িতে ফিরে আসেন। মৃত বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যান। আর ঠিক তখনই পূর্বের লাঠি দিয়ে মাথায় আঘাত করে হিংস্র পশুর ন্যায় চড়াও হয় আমার মক্কেলের উপর। আর ঠিক তখনই জাফর সাহেবের বন্ধু সিরাজি সাহেব ওই বাড়িতে আসেন ব্যবসায়ী আলোচনার জন্য। তিনি আমার মক্কেলকে রক্ষা করেন এবং থানায় ফোন করেন। ইওর অনার, এই হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী সিরাজি সাহেবকে আমি কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেয়া গেল। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা সিরাজি সাহেব, জি। ঘটনার দিন আপনি এসে কি দেখেছিলেন? আমি এসে দেখতে পাই আমজাদ সাহেব মরে পড়ে আছে, আর এরা দুজন জাফর সাহেবকে লাঠি দিয়ে পেটাচ্ছে। আচ্ছা, আপনি ওই বাড়িতে কেন এসেছিলেন? আমার বন্ধু জাফর সাহেব তার আগের দিন ঢাকার বাইরে যান। আমি জানি উনি ওই দিনেই ফিরবেন, তাই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলোচনা করতে এসেছিলাম। বাড়িতে অন্য কাউকে দেখেছিলেন? না না, বাড়িতে আর অন্য কাউকে দেখিনি। আপনি আসুন। জি। ইওর অনার, এই দুই আসামি আমজাদ সাহেবকে হত্যা করেছে এবং জাফর সাহেবকেও হত্যা করতে চেয়েছিল। তাই মহামান্য আদালতের কাছে আমার আর্জি, এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য এই দুই আসামিকে খুনি সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ইওর অনার। সমস্ত সাক্ষী প্রমাণাদি পর্যালোচনায় আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে আসামি সাগর ও রেহানাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। এক্ষেত্রে সাগর অপ্রাপ্তবয়স্ক, তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিনাশ্রমে কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। দেখলে তো বন্ধু, মিথ্যা সাক্ষীর কি জোট, সত্য ঘটনাকে পাথর চাপা দিলাম। বেশি চাপা পেটিও না, খরিদ্দার খোঁজ করো। এই বাড়ি বিক্রি করতে হবে। তুমি কি বিদেশে চলে যাবে? তাহলে আমার উপায় শোনো। এই জাফর চৌধুরী প্ল্যান তুমি বর্তমানে জাফর চৌধুরী নতুন ভাবে সমাজের রূপ নেবে, তার জন্য সবকিছু স্থানান্তরিত করবে। ফাঁসির হুকুম হয়েছে, এখনো তো ফাঁসি হয়নি। প্রেসিডেন্ট মাফ করে দেয়, তাহলে সবকিছু উল্টা হয়ে যাবে। বলছি
এখানে কাউকে আসতে দেখেছো? যত লোকই তো মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আর আসছেন, ওই যে দেখুন। আল্লাহ